আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী পাকিস্তানকে ক্ষমা করে দেওয়ার বক্তব্যে শুধু তার বক্তব্য নয়, এটা বিএনপির বক্তব্য, এমনটাই বলেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী কথা বলেন। সেখানে বিএনপি ঘটনার বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ডাক্তার জাফরুল্লাহ সাহেব বলেছেন, সরকারকে অনুরোধ জানিয়েছেন পাকিস্তানকে ক্ষমা করে দেওয়া। যে পাকিস্তানের কাছ থেকে আমরা দাবি করছি যে পাকিস্তান ক্ষমা চাক, সেখানে বিএনপি নেতা জাফরুল্লাহ চৌধুরী বললেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পাকিস্তানকে ক্ষমা করে দেওয়া। এটি জাফরুল্লাহ সাহেবের বক্তব্য নয়, এটি হচ্ছে পুরো বিএনপির বক্তব্য। বিএনপির অন্তর্গত বক্তব্য হচ্ছে এটি। তারা যে এখনো পাকিস্তানকে ভুলতে পারছে না, সেটি বহিঃপ্রকাশ হচ্ছে জাফরুল্লাহ চৌধুরীর এই বক্তব্য। এটি বিএনপিরই অন্তর্গত বক্তব্য। আমি এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। শুরু হয়েছে চীনা ভ্যাকসিনের প্রয়োগ। প্রায় 1.5 লাখ মেডিকেল, ডেন্টাল ও নার্সিংয়ে পড়া শিক্ষার্থীদের পাশাপাশি স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ ফ্রন্টলাইনার্সরা পাবেন এই টিকা। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে ভয় ও আতঙ্কের কিছু নেই বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ঢাকার সাভার থেকে 1 কোটি টাকা মূল্যের হেরোইন সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-4। এ সময় উদ্ধার করা হয় মাদক বিক্রি নগদ 33,330 টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিদ্বয় বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেল পটুয়াখালী, রাঙ্গামালী উপজেলার অনেক গ্রাম। এ সময় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে উপজেলার চরমন্তাজ, বড় বাইশদিয়া, চালিতাবুনিয়া, রাঙ্গাবাড়ি, ছোট বাইশদিয়া ও মৌডবি সহ 6টি ইউনিয়নের কয়েকশো ঘরবাড়ি পানিতে ডুবে যায়। এদিকে চালিতাবুনিয়া একাংশে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ না থাকায় প্লাবিত হয় আরও কয়েকটি গ্রাম। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় বাগেরহাটে প্রস্তুত রাখা হয়েছে 344টি আশ্রয়কেন্দ্র। জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ রেজাউল করিম জানান, আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পানি, মেডিকেল টিম ও আলোর ব্যবস্থার পাশাপাশি ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও নৌবাহিনী, কোস্টগার্ড সহ সকল সরকারি বেসরকারি সংস্থাকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। এছাড়া দুর্যোগ পরবর্তী কার্যক্রমের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক 1,87,00,000 টাকা সহ 28 মেট্রিক টন খাদ্যশস্য মজুত রাখার কথাও জানান তিনি। আবারও দেশের খবর। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে সোমবার সকাল থেকে শুরু হয় লঞ্চ চলাচল। এতে করে স্বস্তি ফিরল লঞ্চ মালিক, শ্রমিক ও যাত্রীদের মাঝে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে দীর্ঘ 48 দিন পর 24শে মে থেকে লঞ্চ সহ সকল ধরনের নৌযান চলাচলের অনুমতি দেয় সরকার। এ সময় লঞ্চ সহ সকল নৌযান চলাচলের অনুমতি দেয় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ঘোষিত 7 দিনের লকডাউন শুরু হলো মঙ্গলবার থেকে। এদিন জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো গণপরিবহন, বন্ধ থাকে অভ্যন্তরীণ যান চলাচলও। তবে খোলা রয়েছে নিত্য প্রয়োজনীয় দোকানপাট। জেলা শহরে 27টি স্থানে বসানো হয় পুলিশ চেকপোস্ট। ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী ও চালক সহ 5 জনের হাত পা বেঁধে গজারি বনে ফেলে ট্রাকসহ গরু ও মহিষ ছিনতাই করে আন্তজেলা ডাকাত দল। ছিনতাইয়ের 12 ঘণ্টার ব্যবধানে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে ট্রাকসহ গরু ও মহিষ উদ্ধার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ। এ সময় গ্রেফতার করা হয় আন্তজেলা গরু ডাকাত দলের 2 জনকে। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর জেলা পুলিশ সুপার SM শফিউল্লাহ তথ্য জানান। নাটোরে 1,62,00,000 টাকা ব্যয়ে উদ্বোধন করা হলো সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্টের। মঙ্গলবার বেলা 11টা সদর হাসপাতালের পুরাতন ভবনে করোনা রোগীদের জন্য 31টি পয়েন্টে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডক্টর মিজানুর রহমান সহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশে গেল 1.5 মাস ধরে বন্ধ থাকা দূরপাল্লার গণপরিবহন শর্ত সাপেক্ষে চালু হলেও নোয়াখালীতে বাস সংকট দেখা দেয় কাউন্টারগুলোতে। মঙ্গলবার সকাল থেকে জেলা থেকে ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ছেড়ে যায় গণপরিবহন। এ সময় দীর্ঘ সময় অপেক্ষা করেও গাড়ি না পাওয়ার অভিযোগ করেন যাত্রীরা। করোনার মধ্যে রংপুরে দেখা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক। শহর জুড়ে বেড়েছে এডিস মশার উপদ্রব। ড্রেনেজ ব্যবস্থা নাজুক হয় বিভিন্ন স্থানে জমে থাকা পানি আর যত্রতত্র ময়লার স্তূপে বংশবিস্তার করছে এই মশা। তবে রংপুর সিটি কর্পোরেশনের দাবি,
নিয়মিত তদারকি করছেন তারা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে এমনিতেই চিকিৎসা সেবা নিশ্চিতে হিমশিম অবস্থা দেশের হাসপাতালগুলোর। এর মধ্যে যোগ হয়েছে ডেঙ্গু আতঙ্ক। আর এই পরিস্থিতিতে রংপুর নগরীতে প্রতিনিয়ত বেড়েই চলছে মশার উপদ্রব। অপরিকল্পিত আর অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা, ময়লার স্তূপ আর জমে থাকা পানিতে বংশ বিস্তার করছে এডিস মশা। স্থানীয়দের অভিযোগ, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে রংপুরের প্রাণ শ্যামাসুন্দরী ক্যানেলে নেই এর তৎপরতা। একেবারে উদাসীন সিটি কর্তৃপক্ষ, বললেন ভুক্তভোগী বাসিন্দারা। এখানে যে পরিমাণ মশা, কোনো ঘর বাড়িতে বসেই থাকা যায় না। স্প্রেটা করলে আমরা এই মশার যন্ত্রণা থেকে বাঁচতে পারতাম। সিটি কর্পোরেশন থেকে যে মশা নিবন্ধন করার জন্য যে আসে, এগুলো তো আপনার আসেই না, এবং দিনের বেলা আমাদেরকে মশারি টাঙে থাকতে হয়। ময়লা আবর্জনা এগুলোর জন্য কোনো ব্যবস্থা নেই সরকারের পক্ষ থেকে বা আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তবে মেয়রের দাবি, করোনা মোকাবিলায় প্রতিনিয়ত শহরের পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন তারা, যা এডিস মশার বংশ বিস্তার রোধও কার্যকর। আমাদের এই মশার উপদ্রব কমবে না ততক্ষণ পর্যন্ত আমাদের চলতে থাকবে। এখন বিষয়টা একটা জিনিসের উপরে আমরা এক্সপেরিমেন্ট করতে পারছি না, সেটা হলো ঔষধের কোয়ালিটি। যে ওষুধটা দেওয়া হচ্ছে, একটা ঔষধ দেওয়া হচ্ছে, সেটা কতটুকু কার্যকর সেই বিষয়ে কিন্তু অনেক সন্দেহ আছে। হ্যাঁ, সেই জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ইতিমধ্যে বলছি, এটা এক্সপেরিমেন্ট করে যদি একটা ব্র্যান্ডের ওষুধ দেওয়া হতো, তাহলে ওই ব্র্যান্ডটা আমরা ইউজ করতে পারতাম। বিশেষজ্ঞদের ধারণা, গেল বছর রংপুরের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়ে গেলেও এবার আসছে বর্ষাকালে সে সংখ্যা বৃদ্ধির দেখা দিয়েছে আশঙ্কা। আর তাই বর্ষার আগেই এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার দাবি রংপুরবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এবারে আবহাওয়া সংবাদ। প্রবল শক্তি নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। আবহাওয়াবিদরা মনে করছেন 26শে মে ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি, যা পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় আঘাত হানলেও বিশাল আকৃতির কারণে বাংলাদেশের গোটা উপকূল ও খুলনা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। ইয়াসের প্রভাবে মঙ্গলবার সকাল থেকে খুলনায় ঘণ্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পাশাপাশি থেমে থেমে বৃষ্টিও হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।